এক ভয়াবহ রাতের ইতি টেনে নতুন দিনের সূচনা করতে চলেছে প্রকৃতি। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, ভোরের আলো এখনো ঠিকঠাকভাবে উদয় হয়নি। শীতের ভোর বরাবরই কুয়াশায় মোড়ানো, যার ফলে ভোর সকাল যেন মাঝরাত মনে হয়। ৮ তারকা বিলাসবহুল হোটেল, যেখানে নামিদামি লোকেদের যাতায়াত। হোটেলের সাথে যুক্ত রয়েছে অত্যাধিক সুন্দর ছোট একটি ফার্ম হাউস। সেই নান্দনিক ফার্ম হাউসে অবস্থান করছে বিশিষ্ট খেলোয়াড় সান সিত্তিশ। মূলত সেলিব্রিটি এবং বিশেষ ব্যক্তিদের জন্য আলাদা তৈরি করা এই হোটেলের সাথে যুক্ত ফার্ম হাউসটি। ফার্ম হাউসের অন্ধকার রুমটি জুড়ে ঠাস ঠাস চাবুকের আঘাতের প্রতিধ্বনি মুখরিত হচ্ছে চারিপাশ। সামান্য মিটমিট করে জ্বলা বাতিটা মাথার উপরে এদিক সেদিক বাতাসের সাথে দোল খাচ্ছে। 4 জন লোককে একের পর এক চাবুকের আঘাতে রক্তাক্ত করে তুলেছে অন্য 2 জন ব্যক্তি। লোকগুলো ব্যথায় কুঁকড়ে উঠছে বারবার, আর এইবারের মতো মাফ করে দিতে বলছে তাদের সামনে বসে থাকা মানুষরূপী পশু তাদের বসের কাছে। ইজি চেয়ারে হেলান দিয়ে দোল খাচ্ছে সান। চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। গতকালের পোশাক আর এলোমেলো বেশভূষায় রয়েছে সে। মুখের ভাবে রাগের আভাস। গতকাল সারা রাত একই ভঙ্গিতে বসে রয়েছে ইজি চেয়ারে। অতিরিক্ত ড্রাগস সেবনের ফলে সবসময় তার চোখ দুটোতে রক্তিম আভা ছড়িয়ে থাকে। সারা রাত না ঘুমানোর ফলস্বরূপ হিংস্র আনসান দৃষ্টি খুব ভয়ঙ্কর লাগছে তাকে দেখতে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে কুকরে কুকরে জীবন ভিক্ষা চাওয়া লোকগুলোর দিকে, যাদের সারা রাত ধরে নির্মম অত্যাচার করে চলেছে সে। মারতে মারতে যে 2 ব্যক্তি মিলে চাবুক মারছিল তারা পর্যন্ত হাঁপিয়ে উঠেছে, তবুও থামাথামির জো নেই সানের ভয়ে। সান আয়েশ করে হেলান দিয়ে কটমট করে বলে উঠল, এত ধীরে কেন? আরও জোরে জোরে আঘাত করে এদের। সামান্য এক মেয়েকে মারতে পারেনি? একটা ইডিয়েট। এদের মেরে সারা দিন রাত অন্ধকার রুমে ফেলে রাখবে। 1 ফোঁটা পানিও যেন না দেয়া হয়। 1 ফোঁটা পানির তৃষ্ণায় কাতর হয়ে ছটফট করবে। জাস্ট ইমাজিং, ভেরি ইন্টারেস্টিং। কথাগুলো বলে উচ্চস্বরে হেসে উঠল সান। সানের কথা শুনে 2 জন ব্যক্তি পুনরায় আঘাত করতে লাগলো। এইবার আগের তুলনায় খুব জোরে জোরে মারতে লাগলো। লোকগুলো এত পরিমাণ মার সহ্য করতে না পেরে ছটফট করতে করতে জ্ঞান হারালো সেখানে। সান বিরক্তি প্রকাশ করলো সে। এদের আত্মচিৎকার বেশ উপভোগ করছিল সে। হাত দিয়ে ইশারা করে লোকগুলোকে নিয়ে যেতে বলল। সেন্টার টেবিলের ওপর 2 পা উঠিয়ে দোলাতে লাগলো। রুমে উপস্থিত মিস্টার রিপন আর কয়েকজন গার্ড ভয়ে মাথা নিচু করে রয়েছে। মিস্টার রিপন বারবার রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে ব্যস্ত হয়ে পড়েছেন। সান মিস্টার রিপনের দিকে বাঁকা দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, কি মিস্টার রিপন, বিপি কি বেড়ে গিয়েছে? আপনার এত কনকনে ঠান্ডায় ঘামছেন যে, ব্যাপার কি? সানের কথা শুনে শুকনো ঢোক গিল মিস্টার রিপন। এতক্ষণ যা ভয় পেয়েছিল তাই হতে চলছে। এই পাগলের দৃষ্টি দেখে তিনি বাঁচতে পারেননি। ভয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে থতমত খেয়ে বলে উঠলেন, নো বস, আই অ্যাম ফাইন। কিন্তু এখন তো আপনি ফাইন থাকবেন না মিস্টার রিপন। সানের এমন কথা শুনে মিস্টার রিপন আরও ভয় সিটিয়ে যান। সান সিগারেটে এক টান দিয়ে কোনো ভঙ্গিমা না করে বলে উঠল, বারবার বলার পরও আপনি সেই ভুলটাই করেছেন। আমার এতগুলো টাকা, আমার স্বপ্ন সব ভেস্তে গেল। কি করি বলুন তো মিস্টার রিপন আপনার? সানের মাঝে পাগলামো ভাব দেখা যাচ্ছে। কেমন পাগলের মতো কথা বলছে সে। মিস্টার রিপন সানের পায়ে জড়িয়ে কেঁদে উঠলেন। অনুরোধ করে বললেন, প্লিজ বস, এইবারের মতো মাফ করে দিন। আমি এমন কিছু হবে ধারণা করতে পারিনি। কয়েকবার করে জায়গা দেখে ডিলের জন্য জায়গাটা পছন্দ করা হয়েছে এবং এখানে কারোর চলাচল চলে না, তাই তো জায়গাটা ফাইনাল করা হয়েছে ডিলের জন্য। আর আপনি নিজেই তো পছন্দ করলেন জায়গাটি। আমি পূর্বে বলেছি আমেরিকা ডিলের জন্য বিপজ্জনক হতে পারে, আর নিউ ইয়র্ক তো সবচেয়ে বেশি বিপজ্জনক। কারণ নিউ ইয়র্কের দ্য বারিশ খান থাকে, যে আমাদের জন্য সবচেয়ে বড় বিপদ। সে কখনোই বেআইনি কাজ করতে দিবে না। প্রতিটা কোনায় কোনায় তার লোকজন থাকে। অতি সাবধানতার সাথে কাজ করেও ঠিক বুঝতে পেরে গিয়েছে। প্রতিবার ডিলের জন্য আপনি নিজে জায়গা পছন্দ করেন, এইবারও করেছেন। আমি কত বলেছি আপনাকে? সান দাঁত কড়মড় করে মিস্টার রিপনের গলা চেপে ধরল। রাগ তার সপ্তম আসমানে পৌঁছে গিয়েছে। খুব শক্ত করে গলা চেপে ধরায় মিস্টার রিপনের প্রায় দম বন্ধ হয়ে আসছে। সান রেগে হিসিয়ে বলে উঠল,
এখানে আমার মাথা ফেটে যাচ্ছে রাগে, আর সেখানে ইউফুল আমার সামনে অন্য কারোর জয়ধ্বনি গাওয়া হচ্ছে। সে আবার আমার শত্রুর। ভেরি ফানি। শরীর থেকে মাথা আলাদা করতে না চাইলে আমাকে ওই বারিশ খান সম্পর্কে সব তথ্য দিতে থাকো। এই বারিশ খানকে যেন মেরে তবে আমি আমেরিকা ছাড়ব, তার পূর্বে না। সান সিত্তিসের সাথে লাগা খুব জঘন্যভাবে পস্তাতে হবে তাকে। কথাগুলো বলে ধাক্কা মেরে ফেলে দিল মিস্টার রিপনকে। সারাপে জোরে জোরে কাশতে লাগলো মিস্টার রিপন। নিচে বসে গলায় ধরে এক এক করে বারিশের সম্পর্কে যা জানে সব বলতে লাগলো। বারিশ কতটা ভয়ঙ্কর, তার কাজকর্ম এবং তার রাগ, সে কি করতে পারে, কতটা হিংস্র হতে পারে, এবং তাদের ধারণার বাইরেও এমন অনেক কিছু আছে যা কখনো স্বপ্নেও ভাবা অসম্ভব। তাদের মতো সামান্য অপরাধীকে এক নিমিষে শেষ করে দিতে পারে বারিশ। সব বলতে লাগলো। বারিশের সম্পর্কে সব শুনে রাগে সারা মুখমণ্ডল লাল হয়ে গিয়েছে সানের। বারিশের এমন সব তথ্য শুনে এই প্রথম সে ভয় পাচ্ছে, এবং তা আবার ভীষণ ভয়। কপালে হাত দিয়ে অনুভব করে বিন্দু বিন্দু ঘাম। সান হাত মুষ্টিবদ্ধ করে পুনরায় ইজি চেয়ারে বসে পড়ল। চোখ বন্ধ করে পুনরায় অস্থির হয়ে মিস্টার রিপনের উদ্দেশ্য করে বলে উঠল, দা বারিশ খানের দুর্বলতা কি আমি জানতে চাই। আমি শেষ করে দেব এই বারিশ খানকে। পৃথিবীতে এমন কিছু থাকতে পারবে না যা আমার আগামী জীবনে আমার জন্য মৃত্যুর ফাঁস হতে পারে। কেউ আমাকে আঘাত করবে, তার পূর্বে আমি তাকে শেষ করে দেব। পাগলের মতো চিৎকার করে বলল। তার এমন চিৎকার শুনে মিস্টার রিপন থরথর করে কাঁপতে লাগলো। কোনো দুর্বলতা নেই যা বারিশ খানকে কষ্ট দিবে। একটা আছে, আর যেটা বারিশ খানের খুব ভয়ঙ্করভাবে দুর্বলতা রয়েছে। আর বারিশ খান নিজের দুর্বলতা প্রোটেক্টেড সার্কেল, সে নিজে, যার ধারের কাছে স্বয়ং বারিশ খান না চাইলে কেউ যেতে পারবে না। ক্ষতি করা তো স্বপ্নেও ভাবা যায় না। সান বিদঘুটে হেসে উঠল। কি বিশ্রী সে হাসি! একটু পরপর শরীর কাঁপিয়ে হাসছে সে, এ যেন মেঘ না চাইতে বৃষ্টি। সে ভয়ঙ্কর হেসে বলল, বাহ বাহ, বেশ ইনফরমেশন রয়েছে দা বারিশ খান সম্পর্কে তোমার। গুড জব। জানো, পৃথিবীর প্রতিটি মানুষের একটি করে উইকনেস থাকে, তার দুর্বলতা আঘাত করা মৃত্যু সমপরিমাণ। তো বারিশ খানের উইকনেস কি মিস্টার রিপন? মিস্টার রিপন মিনমিন করে বলে উঠল, ওনার ওয়াইফ মিসেস রূপসা বারিশ খান। এই একটি উইকনেস রয়েছে, তাও খুব গুরুতরভাবে। এর থেকে বেশি আমি কিছু জানি না স্যার। নারী আসক্তি সবচেয়ে বড় আসক্তি, যা একজন পুরুষকে ধ্বংসের মুখে ঠেলে দিতে সহজে সক্ষমতা রাখে। নারী আসক্তি একসময় রূপ নেয় গভীর ধ্বংসের খেলা। নারী যেমন একজন পুরুষের জীবনের সবচেয়ে বড় এবং মূল চাবিকাঠির চরিত্র ধারণ করে, ঠিক তেমনই একজন পুরুষকে ধ্বংসের যুদ্ধে অনায়াসে পরাজিত করতে পারে। শুধুমাত্র দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো আলাদা। মৃত্যু যখন মানুষকে আপন করে নেয়, তখন চারপাশে সব কিছু হয়ে ওঠে ধোঁয়াশা আর নির্জীব। সান গত 2 ঘন্টা যাবত এক দৃষ্টিতে তাকিয়ে আছে মোবাইল স্ক্রিনের দিকে, যেখানে ভেসে রয়েছে রূপের হাস্যোজ্জ্বল মুখ। বারবার পাগলের মতো স্ক্রিনে টাচ করছে এবং খুব গভীরভাবে রূপকে পর্যবেক্ষণ করছে সে। এই প্রথম কোনো মেয়ের প্রতি কেমন প্রেম প্রেম শুভ্রতা জেগে উঠেছে মনে, উতলা হয়ে পড়েছে। দ্বিগুণ পাগলামো বাড়ছে, ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, অনুভব করতে চাইছে। ভাবনাগুলো তালগোল পাকিয়ে যাচ্ছে। নারী আসক্তি সে খুব বাজে আসক্তি। প্রতিদিন নারীর আলিঙ্গনে না যে থাকে না সে, যার ওপর কুনজর পড়েছে সে যে করে হোক একদিনের বিছানা সঙ্গিনী করেছে। আজ প্রথম তার সারা জীবন একটি মেয়ের স্পর্শ পেতে ইচ্ছে করছে। মাথায় ঘাম ছুটে গিয়েছে। এই মেয়ে তো একদম আগুন সুন্দরী, ছুঁয়ে দিলেই কেমন ঝলসে যাবে সে। ঠিক, ছুঁয়ে দিলে তার মতো পাপীর হাত ঝলসে যাবে, কারণ সে নিকৃষ্ট জীব হয়ে শুভ্রতায় ভরে ওঠা স্নিগ্ধ গোলাপের পিছনে ছুটেছে। মৃত্যু তার কাম্য। তখন বারিশের ছবি দেখাচ্ছিলেন মিস্টার রিপন। বারিশের সাথে রূপের নিউ ইয়র্কের একটি ছবি, যেখানে রূপের হাস্যোজ্জ্বল মুখ আটকে যায় সান। তার নেশা হয় নারী নেশা, জাগ্রত হয় ভিতরের পশু মনে চলা লালসা, যা তার আগাম ধ্বংসের পূর্বাভাস। বারিশের ছবি থেকে আলাদা করে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে থাকে রূপকে। সে ভুলে গিয়েছে কার দিকে কুদৃষ্টি দিচ্ছে, ভুলে বসেছে নিজের অবস্থান। এমনি তো হয় মৃত্যু, ইচ্ছার সহিত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া আর মৃত্যুকে আপন করে নেওয়া। রূপকে তার চাই,
যে কোনো মূল্যে চাই, এতে তার জীবন চলে গেলেও সে ভীতু হবে না। সারা জীবনের জন্য চাই, যদি সারা জীবন না পায়, এক রাত্রি হলেও এই মেয়ের সংস্পর্শে আসতে চায় সে। এই মেয়ের সংস্পর্শে এসে মৃত্যু হলেও সে বিজয়ী। আর সান বিজয়ী হতে অনেক ভালোবাসেন। বিজয়, অন্যের কষ্ট কাউকে নিজের সামনে দুমড়ে মুচড়ে শেষ হতে দেখলে তার মাঝে পৈশাচিক আনন্দ অনুভব হয়। রূপ তার জিদ হয়ে গিয়েছে, যাকে সে ভালোবাসা বলে সম্বোধন করছে। তার রূপকে সারা জীবন চাই, শুধুমাত্র ভোগ বিলাসের জন্য। সারা জীবন না পেলেও একটি রাতের জন্য হলেও চাই। তার মনের নর্দমায় জমে রয়েছে অসৎ ভাবনা, রয়েছে খারাপ চিন্তাধারা, চোখে রয়েছে রূপের জন্য লালসা, যাকে তার চাই। এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা হচ্ছে পবিত্র বন্ধন, পবিত্র চিন্তা, যেখানে সব জায়েজ। ভালোবাসা হলো সে বিহীন মৃত্যুই শ্রেয়। ভালোবাসা ছাড়া কোনো কিছু কল্পনা করা যায় না। 1 মিনিট দূরত্ব মনে হয় মৃত্যু সমপরিমাণ কষ্ট। যার কষ্টে নিজেকে ক্ষতবিক্ষত করে দিতে ইচ্ছে হয়, যার দিকে খারাপ দৃষ্টি দিলে সেই দৃষ্টিকে ধ্বংস করে দিতে ইচ্ছে হয়। ঠিক এমনই হয় ভালোবাসা, যার হাজার হাজার উদাহরণ রয়েছে। ভালোবাসা নিয়ে হাজার কবি লিখেছেন নিজেদের মতো করে। মিস্টার রিপন একপাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপছেন, কিন্তু সেটা সানের ভয় নয়, দা বারিশ খানের ভয়ে। বারিশ খান কী করবে সেটা ভাবলে তার বুক মরুভূমির ন্যায় শুকিয়ে যাচ্ছে। এই পাগল অন্যের বউয়ের ভাবনায় দিশেহারা হয়ে রয়েছে। যদি বারিশ জানতে পারে তাহলে তার রক্ষে নেই। বারিশ সম্পর্কে খুব ভালো করে ধারণা রয়েছে মিস্টার রিপনের। সামনাসামনি কখনো দেখা হয়নি, সবটা লোক মুখে শোনা তার। বারিশ সম্পর্কে সম্পূর্ণ অবগত নয়, কারণ বারিশের অস্তিত্ব জুড়ে রহস্যের সহবাস। বারিশ সকলের কাছে খোলাসানা সম্পূর্ণ আবরণে ঢাকা, খুবই ভয়ঙ্কর চরিত্রের লোক সে। মিস্টার রিপন নিজের গলায় হাত বুলিয়ে মৃদু কুকিয়ে ওঠেন। হাত সামনে এগিয়ে দেখলেন বিন্দু বিন্দু রক্তের ছাপ। যখন সান রূপকে নিজের লালসাময় দৃষ্টি দিয়ে গিলে খাচ্ছিল, তখন ভয়ে শিউরে ওঠেন মিস্টার রিপন। তার বুঝতে অসুবিধা হয়নি এই সাইকো বারিশ খানের কলিজার ওপর কুদৃষ্টি দিয়েছে, যার ফলস্বরূপ তার কলিজা ছিঁড়ে নেবে বারিশ। মিস্টার রিপন ভয়ে থরথর করে কাঁপতে লাগলো, কপালে ঘাম জমেছে তার। সান বিড়বিড় করে গানের সুরে বলছেন, বেবি ডল, ইউ আর মাইন। তোমাকে চাই, খুব করে চাই। সানের এমন কথা শুনে মিস্টার রিপন উত্তেজিত হয়ে বলে উঠল, কি করছেন বস? উনি বারিশ খানের ওয়াইফ, যাকে নিজের থেকে বেশি ভালোবাসে বারিশ খান। এর দিকে তাকানো মানে নিজে থেকে নিজের মৃত্যুকে দাওয়াত দেওয়া। আমাদের উচিত এখনই আমেরিকা ত্যাগ করা। এতক্ষণে হয়তো বারিশ খানের লোক জেনে গিয়েছে ড্রাগস ডিলের পেছনে আমাদের হাত। তার ওপর এমন কিছু আজ করতে পারলে জানে মেরে দেবে বারিশ খানের লোক। প্লিজ স্যার, বোঝার চেষ্টা করুন। সানের কোনো হেলদোল নেই। সে আপন মনে রূপকে দেখছে, মুখে লেপ্টে আছে বিশ্রী হাসি। মিস্টার রিপন এবার খুব ক্ষিপ্ত সানের ওপর। কেন যে ডাবল পয়সা ইনকাম করার জন্য এমন পাগলের কাছে কাজ করতে এসেছিল সে। এখন নিজেও মরবে, তাকেও মারবে। মিস্টার রিপন পুনরায় বলে উঠলেন, প্লিজ বস, চলুন এখান থেকে। আর এটা কোনো মেয়ে নয়, জলজন্ত মৃত্যুর ফাঁস, যা তিলে তিলে আপনাকে শেষ করে দিবে। এর পিছনে ছোটা মানে মৃত্যু আপনার খুব নিকটে। কথাটা পরিপূর্ণ করার পূর্বে সান রেগে উঠে খামছে ধরল মিস্টার রিপনের গলা। সানের ধারালো নখের আঁচড়ে খানিকটা ডেবে যায় মিস্টার রিপনের গলা। টুপটুপ করে রক্ত ঝরছে গলা বেয়ে, সাথে থরথর করে কাঁপছে মিস্টার রিপন। সান হিংস্রভাবে রেগে হিসিয়ে বলল, আমার মৃত্যুর কথা আমাকে শোনাতে এসেছিস? এত সাহস আসে কোথার থেকে তোর? এই পৃথিবীতে এমন কাউকে বাঁচিয়ে রাখবো না যে আমার মৃত্যুর কবচ হতে পারে। আই লাভ ইউ মাই লাইফ। খুব ভালোবাসি নিজের জীবনকে, এর থেকে বেশি কাউকে আমি ভালোবাসি না। যে আমার মৃত্যুর কারণ হতে চাইবে তাকে আমি গুম করে দেব। আর রইল বেবি ডল, একে তো যে কোনো মূল্যে আমার চাই। বেবি ডলকে না নিয়ে এই দেশ আমি ছাড়ছি না। দা বারিশ খানের থেকে তার কলিজা আমি ছিনিয়ে নেব, আর দা বারিশ খান সেই দুঃখে ধুকে ধুকে মারা যাবে। ইয়েস, মাই ডগ, এটাই হবে। মিস্টার রিপনের গলা ছেড়ে কথাগুলো বলে উচ্চস্বরে পাগলের মতো হেসে উঠল। মিস্টার রিপন গলা চেপে কাশতে লাগলো। তখনের ঘটনা মনে করে গলার আশ্রয়ের জায়গা চেপে ভয়ে কাঁপতে লাগলেন তিনি।
এই পাগল তাকে মেরে দিবে, আর না হলে বারিশ খান মারবে। তার থেকে ভালো কিছুদিন এইসব ঝামেলা থেকে দূরে থাকা। তাই তাকে এখন এই জায়গা থেকে কেটে পড়তে হবে। মিস্টার রিপন গলা ঝেড়ে আস্তে করে বলেন, বস, আমার ছুটি প্রয়োজন, কিছুদিন পর ফিরে আসব, একটু নিজ দেশে যাওয়ার প্রয়োজন ছিল। সান স্ক্রিনে তাকে অদ্ভুতভাবে হেসে বলল, অবশ্যই মিস্টার রিপন, আপনাকে ছুটি দেওয়া হবে, এবং তাও সারা জীবনের জন্য। সানের কথার মানে বুঝতে পারেনি মিস্টার রিপন। বোঝার পূর্বে একটা বুলেট তার বুকের বাম পাশ ভেদ করে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সান মোবাইলের স্ক্রিনে থেকে চোখ নামিয়ে মিস্টার রিপনকে দেখে বাঁকা হেসে বুকে সর্বোচ্চ দিয়ে লাথি মারে। ছটফট করে উঠল মিস্টার রিপন। মুখে কিছু বলতে পারছে না, মনে হয় নিশ্চয় অভিশাপ দিল এই পাপী হায়নাকে। আস্তে আস্তে মৃত্যুর নিদ্রা নেমে এলো তার আখি জোড়ায়। সান দাঁত কড়মড় করে বলে উঠল, ভীতু কাপুরুষ একটা, আমার খেয়ে অন্যের প্রশংসা হচ্ছে। কথাটা বলে বিশ্রী হেসে রূপের ছবিতে চুমু খেয়ে বলে উঠল, তোমাকে পাওয়া এত সহজ নয় বেবি ডল, কিন্তু ডোন্ট ওয়ারি, আমি তোমাকে আমার কাছে খুব শীঘ্রই নিয়ে আসব। সান সিত্তিশের নজর পড়েছে, আর তুমি আমার হবে না এটা হতে পারে কি? কিন্তু তোমাকে পেতে হলে আমার জীবন রিস্ক রয়েছে, আর তুমি তো বুঝতে পেরেছো আমার জীবন আমার কাছে কতটা দামি। তাই তোমাকে পেতে কিছুটা কারসাজি করতে হবে। আমি কিন্তু তোমাকেও খুব ভালোবাসি, তাই তোমাকে আমার চাই, মানে চাই। রাজার রাজ্য থেকে রানীকে নিয়ে আমি গুম হয়ে যাব, আর রাজা কিছু করতে কিংবা বুঝতেই পারবে না। জীবনেই প্রথম আমি তোমাকে পাওয়ার জন্য নিজেকে এত রিস্ক করেছি, বিনিময়ে তোমাকে কিন্তু চাই। জীবন আর তুমি দুটোই আমার খুব প্রিয় হয়ে গিয়েছে। সান সিত্তিশ মৃত্যুকে ভয় পায়, কিন্তু মৃত্যুকে আপন করার জন্য মরিয়া হয়ে গিয়েছে। একেই বলে আধুনিক যুগের আপডেট পাগল। যদি কখনো তার জীবন আর রূপের মাঝে একজনকে বেছে নেওয়া হয়, অনায়াসে সে তার জীবনকে বেছে নিবে। সে আবার বড় গলায় বলে সে রূপকে ভালোবাসে। যার আপাদ মস্তিষ্কে ভালোবাসা কে জানে না, সে কি করে কাউকে ভালোবাসতে পারে? সান এতটাই মেন্টালি সিক, এই সামান্য বিষয়টি মানতে নারাজ। জোর করে কাউকে ভালোবাসি বলে গর্ব করে বেড়াচ্ছে সে। রূপ শাওয়ার নিয়ে মিররের সামনে বসে নিজেকে দেখছে। আজকাল নিজের কাছে নিজেকে বেশ সুন্দরী মনে হয়। ব্যাপারটা হাস্যকর মনে হলেও এটাই সত্যি। বসন্তের ন্যায় মনে বিচরণ করছে প্রতিনিয়ত ভালো লাগা, ভালোবাসা। রূপের পুল সাইডের থাই সরিয়ে নিচে তাকাতে দেখতে পেল বারিশ গার্ডের সাথে কিছু জরুরি বিষয়ে কথা বলছে। তাকে শাওয়ার নিয়ে অপেক্ষা করতে বলল কিছু সময়, একসাথে ব্রেকফাস্ট করতে যাবে। বারিশের দিকে তাকিয়ে মুচকি হেসে রুমে চলে আসলো। আজকাল অকারণে সারাক্ষণ ড্যাব ড্যাব করে বারিশের দিকে তাকিয়ে থাকে, যার ফলস্বরূপ বারিশের নানা রকমের দুষ্টু কথা এবং তাকে জ্বালাতনের সম্মুখীন হতে হয়। দিনকে দিন বারিশের রোমান্টিক অত্যাচারগুলো তার ওপর বেশ ভারী পড়ছে। কিন্তু রূপও সেও কম নয়, কোনো কিছুই ছাড় দেওয়ার মেয়ে সে না। প্রতিটা বিষয়ে বারিশকে দক্ষতার সাথে জবাব দেয়। বারিশের সাথে থাকতে থাকতে তারই মতো ট্রিট করে সে। বারিশকে জব্দ করে বেশ সাহসী নারীর পরিচয় দেয় রূপ। অবশ্যই সাহসী তো হবেই, দা বারিশ খানের বিবি বলে কথা। আজকাল বারিশ তাকে বন্দুক চালানো আর তীর ধনুক শেখাচ্ছে। এগুলো এখন তার ভয় লাগে না, বেশ দক্ষতার সাথে শিখছে। কিন্তু পেরে উঠতে একটু সময় নেবে। রোজ নিয়ম করে এসব শিখছে, সাথে নৃত্য শিখছে রিনির সাথে ইউটিউব দেখে দেখে। নৃত্য করা তার ছোটবেলার ইচ্ছে, তাই শেখা। বারিশ রূপের কোনো ইচ্ছে অপূর্ণ রাখছে না, যা চাইছে বলার পূর্বে পেয়ে যাচ্ছে। নিজের রুমের পাশের রুমের মাঝে বারিশ গার্ড দিয়ে নৃত্য শেখার প্রয়োজনীয় সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছে। রূপ মিররের সামনে চিন্তিত মুখ করে বসে রয়েছে। এই শীতের সকালে সে চুল ভিজিয়ে শাওয়ার নিয়েছে। এখন বারিশ তার কী করবে এটা ভাবতেই কান্না পাচ্ছে খুব। বারিশ বারবার তাকে নিষেধ করেছে শাওয়ার নিতে, যদি নেয় যাতে চুল না ভেজায়, এবং হিটার ব্যবহার করতে। কিন্তু রূপ হিটার তো ব্যবহার করেছে, কিন্তু চুল ভিজে এখন ভয় সিটিয়ে আছে। বারিশ এসে দেখলে মেরে লাল করে দিবে তাকে। এত লম্বা চুল নিজ হাতে আঁচড়াতে পর্যন্ত পারে না, সেখানে কি করে বিনা সাহায্যে শুকাবে সে? বারিশ সবসময় চুল শুকিয়ে দিত হেয়ার ড্রায়ার দিয়ে, সে তো হেয়ার ড্রায়ার ব্যবহার করা পর্যন্ত ভালো করে জানে না। এখন তো বারিশকে বলা যাবে না, কি করবে সে? তখনই খটখট দরজায় আওয়াজ হতে রূপ মলিন গলায় ভিতরে আসতে বলল। হাতে হট চকলেট নিয়ে রুমকি এসেছে।
রুমকি হচ্ছে রূপদের একজন বাঙালি সার্ভেন্ট। গতবার মিসেস মিথিলা রুমকিকে দেশ থেকে নিয়ে এসেছিলেন কাজের জন্য। বেশ মিষ্টি দেখতে, বোকা স্বভাবের মেয়ে। রুমকিকে দেখে রূপ খুশি হয়ে হাত থেকে হট চকলেট নিয়ে তার চুলগুলো শুকিয়ে দিতে বলল। রুমকি কিছুটা ভয় পেল, কারণ বারিশ খুব রেগে যাবে দেখলে, কিন্তু রূপ কিছু হবে না বলে জলদি জলদি শুকিয়ে দিতে বলল। রুমকিও খুশি মনে তাই করতে লাগলো। রূপ বারবার দরজার দিকে তাকাচ্ছে, বারিশ আসছে না দেখে রূপ এক চুমুক হট চকলেট খেয়ে রুমকিকে উদ্দেশ্য করে বলল, রুমকি, একটা বসন্তের প্রেম প্রেম টাইপের বাংলা গান শোনাতো। রুমকি শুকনো ঢোক গিলল, ধীর গলায় বলল, ম্যাম, আমি? আমার গলার স্বর খুব বাজে, আর আমাকে এখানে স্যার দেখতে পেলে খুব বকবে। তার উপরে স্যার ব্যতীত কেউ আপনার চুলে স্পর্শ করে না, এটা স্যারের খুব প্রিয়। রূপ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বিরক্তির সুরে বলল, উফ রুমকি, এত চিন্তা করবে না তো, তোমার স্যারকে আমি সামলিয়ে নেব, কিছু হবে না। এখন যা বলেছি তাই করবে, তাড়াতাড়ি গান গাইতে শুরু করো। রুমকি বেচারি ভয় পেল, ম্যামের কথা না শুনলে স্যার তাকে আস্ত চিবিয়ে খাবে, তাই দরজার দিকে তাকিয়ে বেসুরা গলায় গাইতে লাগলো। মনে রং লেগেছে, বসন্ত এসেছে, খুশিতে মেতেছে জীবন। আরেক লাইন গাওয়ার পূর্বে রূপ চোখ মুখ কুঁচকে উচ্চস্বরে বলে উঠল, এটা আবার কেমন গান হলো? এক খুব বাজে গান, তোমাকে আর গাইতে হবে না। রুমকি ঠোঁট ফুলিয়ে বলে উঠল, জি ম্যাম। রূপ হাসল, এমন গান সে প্রথম শুনেছে। আর রুমকির গলা তো নয়, যেন মঞ্চের মাইক। ভাবতেই পুনরায় ঘর কাঁপিয়ে উচ্চস্বরে হাসল রূপ। রুমকি বেচারি রূপের হাসি দেখে মাথা নিচু করে নিজেও হেসে দিল। চুল শুকনো হয়ে গিয়েছে রুমকি, তাই রুম ত্যাগ করলো। রূপ উঠে বারিশের উদ্দেশ্যে পা বাড়বে, তখন উচ্চস্বরে বেজে উঠল মোবাইলটি। কিন্তু রূপের মোবাইল টোন তো এটা নয়, না বারিশের। তাহলে কার মোবাইল বাজছে তাদের বেডরুমে? রূপের ভ্রু কুঁচকে এলো। আওয়াজ অনুসন্ধান করে এগিয়ে গিয়ে বুঝতে পারল তার পার্স থেকে আওয়াজ আসছে। রূপ ঠোঁট উল্টিয়ে কিছু একটা ভেবে মোবাইল বের করে নাড়িয়ে সারিয়ে দেখল, না, এটা তার মোবাইল নয়। কিন্তু বিষয় হচ্ছে, অন্য কারোর মোবাইল তার পার্সে কি করছে? ভাবতে ভাবতে একসময় কল কেটে গেল, কিন্তু কল কেটে গিয়ে মোবাইলে ভেসে উঠল 30 মিনিটের একটি ছোট ভিডিও। হয়তো ভিডিও করে মোবাইলটা লক করে দিয়েছে, যার ফলস্বরূপ মোবাইল লক খোলার পরই ভিডিও সামনে চলে এসেছে। যেহেতু তেমন কোনো লক ছিল না, তাই মোবাইলে কল আসায় মোবাইল ওপেন হয়ে গিয়েছে। রূপের খুব ইচ্ছে জাগলো ভিডিওটা দেখার জন্য, তাই কার মোবাইল, কোথা থেকে এসেছে সেসব বাদ দিয়ে ভিডিও ওপেন করে দিল। ভিডিও ওপেন করতে অটোমেটিক চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছে রূপের। ভয়ে থরথর করে কাঁপছে সে, কিন্তু স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মোবাইল স্ক্রিনে ভেসে ওঠা প্রতিটা জিনিসের ওপর। ইচ্ছে থাকা সত্ত্বেও মোবাইল রাখতে পারছে না, সে যেন ভয়ে জমে গিয়েছে। নড়াচড়া করার শক্তি পর্যন্ত নেই। কেমন করে পশুর মতো একটা মানুষকে কাটছে, দেখে মনে হচ্ছে খুব সাধারণ কিছু কাটছে। এমন দৃশ্য কখনো দেখেনি রূপ। ভয়ে রীতিমতো বুকে ব্যথা অনুভব করছে সে। গলা দিয়ে ন্যূনতম আওয়াজ বের করতে পারছে না। শরীর যেন অসাড় হয়ে এসেছে, গলা দিয়ে ঘাম ঝরছে টপ টপ। খুনির চেহারা সম্পূর্ণ স্পষ্ট, স্পষ্ট চারিপাশ। রূপ আর থাকতে পারেনি, মোবাইল সজোরে ফ্লোরে ফেলে দিল। বারিশ আওয়াজ পেতে দৌড়ে ছুটে আসলো। রূপ চিৎকার করে তাকে ডাকছে। খানিকের মাঝে বারিশ থমকে গেল, মাথা কাজ করা বন্ধ হয়ে গিয়েছে। রূপ চিৎকার করছে কেন? বারিশ দিশেহারা হয়ে ছুটে আসতে রূপ তাকে জাপটে ধরে চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। শরীর থরথর করে কাঁপছে। বারিশ আষ্টে পৃষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরল তাকে, নানা কথায় শান্ত হতে বলছে, কিন্তু রূপের চিৎকার থামাথামির কোনো নামগন্ধই নেই। সে শুধুই কেঁদেই যাচ্ছে। বারবার মুখে আওড়াতে লাগলো, বারিশ, খুন, মেরে ফেলেছে ওরা লোকটিকে, খুব নিকৃষ্টভাবে মেরেছে। আমার খুব ভয় করছে বারিশ, আপনি শক্ত করে জড়িয়ে রাখুন আমাকে। একই কথা বলেই যাচ্ছে। হঠাৎ কী হয়েছে বুঝতে পারল না বারিশ, কিন্তু বেশি সময় লাগেনি বুঝতে। ফ্লোরে পড়ে থাকা মোবাইল থেকে এখন আওয়াজ আসছে। সেই আওয়াজ রূপের ভয় দ্বিগুণ করছে বুঝতে পেরে গার্ডকে ইশারায় মোবাইলটা নিয়ে যেতে বলল। গার্ড মোবাইল নিয়ে চলে যেতে বারিশ রূপকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। রূপ এখন আগের মতো কান্না করছে। বারিশ রূপের মাথায় আলতো হাতে বিলি কেটে দিচ্ছে। চোখে মুখে তার ভয়ঙ্কর রাগ। ফর্সা মুখ ধারণ করেছে রক্তিম আভা।
খুব বিধ্বস্ত লাগছে তাকে। রূপের এক একটা চোখের পানি রক্তক্ষরণ করছে বুকে। ঘাড় এদিক সেদিক ঘুরিয়ে রূপের কপালে চুমু খেলো। রূপ পুনরায় উত্তেজিত হয়ে বলল, ও ওরা ওরা মেরে ফেললো ওকে, বুঝতে পেরেছেন? খুব খুব বাজেভাবে। বারিশ রূপের ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট মিলিয়ে দিল। বারিশ রূপকে ঠোঁটের ভাঁজে ভিজিয়ে দিল। চিন্তা করবে না মেরিজান, আমি আছি তো। এইবার ক্ষান্ত হও রূপ। থেকে থেকে কাঁপুনি কমে গেল নিমিষেই। বারিশ গভীর চুমুন দিয়ে রূপকে কোলে তুলে রূপটপের দিকে অগ্রসর হলো। বারিশের গলা জড়িয়ে বুকে মাথা হেলিয়ে দিল রূপ। এইবার শান্তি লাগছে, নিজেকে সেফ মনে হচ্ছে। তার ভালো থাকার সুখের নীড় বারিশ আরও টাইট করে জড়িয়ে ধরে মনে মনে বলে উঠল, ভালোবাসি মিস্টার সুপার হিরো। রূপের কাছে বারিশ সুপার হিরো, শুধুমাত্র তার সুপার হিরো। ধূসর রাঙা বিশাল বাড়িটার সামনে দুটো কালো গাড়ি থামাতে ততখানি দুজন গার্ড দুদিক থেকে টেনে বিশাল গেট খুলে দিলেন। গেটের ভিতরে প্রবেশ করলো গাড়ি দুটো। প্রথম গাড়িটি থামতে গার্ড ভীতু চেহারা মাটির দিকে স্থির রেখে ডোর খুলে দিতে সেখান থেকে নেমে আসলো বারিশ খান। কোনো দিকে না তাকিয়ে গট গট পায়ে বাড়িটার ভেতরে প্রবেশ করে। তার পেছন পেছন অন্য সবাই প্রবেশ করলো। বারিশের সম্পূর্ণ মুখ জুড়ে ভেসে বেড়াচ্ছে রক্তিম আভা। চোখ মুখ ক্ষোভে রাগে রক্তের ন্যায় রক্তিম আকার ধারণ করেছে। প্রেয়সীর যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, বুকে রক্তক্ষরণ হচ্ছে থেকে থেকে। সেই ঘটনার পর কেটে গিয়েছে গোটা একটি দিন, কিন্তু দিয়ে গিয়েছে রূপের মনে একরাশ অস্থিরতা, ভয় আর কষ্ট। রূপের এই কষ্ট যেন বারিশের মনে আগুনের ফুলকির ন্যায় কাজ করছে। সেদিন বারিশ তাকে নানা বুঝিয়ে শান্ত করলেও 1 মিনিটের জন্য চোখের আড়াল হতে পারেনি রূপ থেকে। না, সে আড়াল হয়েছে। একটু চোখের আড়াল হলে ভয়ে ঘর কাঁপিয়ে চিৎকার করে ওঠে, কান্না করে, পাগলামি করে। সবসময় ভয়ে বারিশের সাথে চিপকে থাকে। ভয়ের কারণে সম্পূর্ণ রাত জুড়ে ভুগতে হয়েছে রূপকে। ডাক্তার বলেছে এমন একটি নির্মম দৃশ্য তাকে রীতিমতো কাবু করে দিয়েছে, যার কারণে সে ভয়ে এতটা অসুস্থ হয়ে পড়েছে। বিষয়টি বারিশের অজানা নয়। সারাক্ষণ বারিশ নিশ্চুপ ছিল এবং রূপকে সামলিয়েছে। তার ভিতরে যে রাগে ক্ষোভে রক্ত টকবক করছে তা সকলে বুঝতে পেরেছে, যার দারুণ ভবিষ্যতে আগাম ঝড়ের আভাস পাচ্ছে সকলে। গত রাতে রূপ বারিশের বুকে মাথা রেখে জ্বরের ঘরে শুধু একটি কথা বারবার আওড়িয়েছে, তা হচ্ছে মার্ডার। খুব খারাপভাবে মেরে ফেলো লোকগুলোকে, এদের শাস্তি দিবেন বারিশ, খুব কঠিন শাস্তি। রূপের জ্বরের ঘরের প্রতিটা কথা বারিশের মাথায় আগুন ধরিয়ে দিয়েছে। তখন থেকে সেই নর্দমার কীটকে পৃথিবী ছাড়া করার জন্য মাথায় খুন খারাপই হয়ে আছে তার। বারিশ এখন এসেছে তাদের বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত তাদের আউটহাউসে। আউটহাউসটি তাদের বাড়ি থেকে বেশ দূরে জঙ্গলের গভীরে তৈরি করা হয়েছে। খুব সুন্দর দেখতে আউটহাউসটি। চারিপাশে বিশাল বড় বড় গাছে ঘেরা নিরিবিলি মনোরম পরিবেশ। বিশেষ করে এমন এক নির্জন জায়গায় জঙ্গলের মাঝে বাড়ি। রূপের খুব শখ, তাই তো রূপের ইচ্ছেকে প্রাধান্য রেখে হাইট হাউসটি করা। বারিশ প্রায়শই কাজের সূত্রে এখানে আসে। নিস্তব্ধ হলরুম জুড়ে পিনড্রপ আওয়াজটুকু নেই। বারিশের পিয়ে রোহান সহ ঘর ভর্তি বাকি গার্ডরা সকলে মাথা নিচু করে রেখেছে। বারিশ 2 আঙ্গুল দ্বারা কপাল ম্যাসেজ করে হাতের কিউব মেলাতে শুরু করলো। রোহান একবার মাথা তুলে বারিশের দিকে তাকাতে তার হাবভাব দেখে ভয়ে পুনরায় মাথা নুয়ে নিল। হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘামটুকু মুছে নিল। পরক্ষণে মনে পড়ল বারিশ এমন পছন্দ করে না, তাই সে ভয়ে ভয়ে বারিশকে দেখে নিয়ে সাথে সাথে পকেট থেকে হ্যান্ড ওয়াশ ব্যাগ থেকে কিছুটা নিয়ে হাত পরিষ্কার করে নিল। বারিশ আগের ন্যায় কিউবে নিজের সম্পূর্ণ দৃষ্টি দিয়ে রেখেছে। মুখের ভাব এখনো আগের মতো, কিন্তু কেমন সব কিছু চুপচাপ শান্ত, যেন সমুদ্রে ঝড় আসার পূর্বে চারিদিক যেমন শান্ত থাকে ঠিক সেই রকম। বারিশ কিউব মেলাতে মেলাতে গমগমে কণ্ঠে বলল, আজকে রাতের মাঝে আমার সব ইনফরমেশন চাই রোহান, অ্যাট এনি কাস্ট। বারিশের কথা শুনে রোহান সহ বাকি সবাই খানিকটা কেঁপে উঠল। বারিশ পুনরায় একই ভঙ্গিতে বলে উঠল, তোমার কি মনে হয় রোহান, আমার জানকে যে এতটা কষ্ট দিয়েছে তাকে আমি কতখানি পড়াতে পারি? বারিশের খামখেয়ালি শান্ত গলার কথাটা ভিতরে তীরের মতো আঘাত করছে রোহানকে এবং চারিপাশ থেকে।
সেইবার টিস্যু পেপার দিয়ে মুখের ঘামটুকু আলতো আলতো করে মুছে ধীর কণ্ঠে বলল, আমি কল্পনা করতে পারছি না স্যার, এত বেশি যন্ত্রণাদায়ক হবে। রোহানের কথা শুনে বাঁকা হাসে বারিশ। পুনরায় ঠোঁট উল্টিয়ে বলে উঠল, গুড, খুব ভালো বলেছ, ভিডিও অন করো। বারিশের কথা মতো ল্যাপটপ অন করে একটি ফোল্ডারে ঢুকে সেখান থেকে একটি ভিডিও অন করতে শুরু হয়ে গেল সান সিদ্দিশের করা ওই কালো রাতের কুকর্ম। তখন রূপের হাত থেকে পড়ে মোবাইলটি ভেঙে বেশ স্ক্র্যাচ পড়ে যায়, যার কারণে ভিডিওটা স্পষ্ট নয়। তাই তো মেমোরি খুলে ল্যাপটপের সাথে সংযুক্ত করা হলো। ল্যাপটপের দৃশ্য দেখে কারোর কোনো প্রতিক্রিয়া না হলেও রোহানের অবস্থা নাজেহাল। সেই কাটাকাটির ভীষণ ভয় পায়। তাই তো কখনো কাউকে শাস্তি দেওয়ার সময় কাটাকাটির দায়িত্ব গার্ডের দ্বারা পরিপূর্ণ করে। ওইভাবে সকল কাজে পারদর্শী সে। শ্যুট করা, কাউকে ঘায়েল করা, বুদ্ধির দিক থেকেও সে বেশ দূরত্ব। তাই তো বারিশের বেশ পছন্দ সে। গত অনেক বছর ধরে বারিশের হয়ে বারিশের সকল কাজে ছায়ার মতো লেগে থাকে। কখনো কোনো কাজে ভুল হবে না। রোহান এবার বেশ বুঝতে পারছে রূপ কেন এত বেশি ভয় পেল ভিডিওটি দেখে। একটা মানুষকে কেমন জীবিত অবস্থায় পিস পিস করে কাটছে দেখে মনে হচ্ছে সদ্য গরু জবাই করে তার মাংস কাটা হচ্ছে। ভাবতেই মুখ চেপে ধরে রোহান। বমি আসছে, কিন্তু তার স্যারের অনুমতি ছাড়া নড়তে পর্যন্ত পারছে না।